আজ জানিয়ে দেব আজকের 25টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। হাতে নাতে গ্রেপ্তার ব্যাটরা থানার এসআই, খপ করে ধরেছি, ঘুষখোরদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ডিএ মামলায় বড় আপডেট, সুপ্রিম কোর্টে পরিসংখ্যান দিয়ে যা জানালো রাজ্য। পাল্টা সওয়ালে কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাপাডাঙ্গায়। লাস্ট ডেটের মধ্যে এলপিজির ইকিউআইসি হয়নি, তাহলে কি বাতিল হয়ে যাবে গ্যাসের কানেকশন? জেনে নিন কি করবেন। বাংলো বাড়িতে কিসের আড়াল? তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে তোলপাড় বাসন্তী। তৃণমূল আমলে দখল করেছিলেন অনুব্রতরা, পালাবদলের পর জমি ফিরে পেতে জেলা শাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল। আইপ্যাক মামলায় তদন্তকারী সংস্থা বাছাই নিয়ে জট, সুপ্রিম কোর্টের প্রস্তাবে আপত্তি ইডির। পটাশপুরে স্পিড বোটে বন্যা পরিস্থিতি পরিদর্শন, অবৈধ নির্মাণে বুলডোজার চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর। হাইকোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন আবার মাইক লাগান দেখি। হিমাচলের পাওটা সাহিবে ভোরবেলা খুন, ব্যস্ত চকে ব্যক্তির গলা কেটে হত্যা। লাইনের ঝামেলা শেষ, এবার বাড়িতে বসে সেরে নিন আধার কার্ডের যাবতীয় আপডেট, রইল সহজ নিয়ম। বুকের উপর দিয়ে বইছে নদী, আসানসোলে বন্যার তাণ্ডবে ছাদি এখন শেষ আশ্রয়, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের আগুন। কাস্ট সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারকে বড় ধাক্কা হাইকোর্টের, 2011 সালের পর জারি হওয়া শংসাপত্র নিয়ে কি নির্দেশ? রেশন কার্ডে আসছে বিরাট পরিবর্তন, যৌথ পরিবারের নিয়মে বড় ধাক্কা দিল রাজ্য সরকার। ফাঁসি নয়, মৃত্যুদণ্ড হবে ইনজেকশনে, বড় রায় সুপ্রিম কোর্টের। টানা বৃষ্টিতে কলকাতায় ভেঙে পড়ল বহুতলের একাংশ, চাপা পড়ে মৃত এক, আগে বিপজ্জনক ঘোষণা করেছিল কেএমসি। সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, মুম্বাই থেকে গ্রেফতার বীরভূমের পুলিশ কর্মী। জনগণনার অনলাইন সেলফ এনুমারেশনের শীর্ষে মালদহ, পিছিয়ে পশ্চিম বর্ধমান, কলকাতা, এবার কি করণীয়? বিরোধী দলনেতা পদে আপাতত বহাল রইলেন ঋতব্রত, মামলা সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। রাম মন্দিরের প্রণামী চুরিতে জড়িত নন, ট্রাস্টের পদত্যাগী কর্তা চম্পতকে ক্লিন চিট দিল উত্তরপ্রদেশের সরকারের সিট। জমি বিবাদে রণক্ষেত্রে গোয়ালপুকুর, ধারালো অস্ত্রের কোপে আহত 5 মহিলা সহ 11। দোকানের বাইরে আয়, আমরা বিজেপি করি, মিষ্টির দোকানে যুবনেতার তাণ্ডব, থানায় অভিযোগ। পুলিশ মৌখিক নির্দেশ দিলে মসজিদ থেকে মাইক খুলবেন না, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট এজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। পালাবদলের পর রাজ্য দুর্নীতি দমন শাখাকে আরো শক্তিশালী করেছে নতুন সরকার, ফলে একের পর এক ধরা পড়ছেন দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকরা। ঝাড়গ্রামের পর এবার হাওড়া থেকে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। সোমবার ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টরকে হাতে নাতে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। ধৃত ব্যক্তি হলেন হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার। জানা গিয়েছে সুব্রত 15,000 টাকা ঘুষ নিয়েছেন, সেই টাকা উদ্ধার হয়েছে। সোমবার পুরুলিয়ার মানবাজার থেকে ঘুষখোরদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, খপ করে ধরেছি আর জেলে ঢুকিয়ে দিয়েছি। তিনি জানান, শুধু সাসপেন্ড করে ক্ষান্ত থাকবে না রাজ্য, ঘুষ নিলে জেলে ঢোকানো হবে বলে কড়া বার্তা দেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, 1 আগস্ট ব্যাটরা থানার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ নিয়ে এসেছিল এক মহিলা। সেই মামলায় তদন্তভার যায় সুব্রত সরকারের কাছে। সুব্রত অভিযোগকারী মহিলার কাছ থেকে ঘুষ চান। এরপরই ঘটনার কথা রাজ্য দুর্নীতি দমন শাখাকে জানান ওই মহিলা। সেই মতো অভিযুক্ত এসআইকে ধরতে পাতা হয় ফাঁদ। জানা যায়, অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টর হাতে নাতে ধরতে এদিন ব্যাটরা থানায় আসেন ওই মহিলা। অভিযুক্তকে 15,000 টাকা ঘুষও দেন তিনি। সেই সময় ফাঁদ পেতেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। মহিলা থানা থেকে বের হতেই উপস্থিত হন এসিবি আধিকারিকেরা। এরপর সুব্রতর হাত ডোবাতেই জলের রং গোলাপি হয়ে যায়। এর জেরে তাকে গ্রেফতার করে রাজ্য দুর্নীতি দমন শাখা। সম্প্রতি জামবনিতে রাজ্য দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়ে গিদনি ভিডিও অফিসের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। গিদনিতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির বরাত পেয়েছিলেন এলাকার ঠিকাদার পিন্টু মল্লিক। সেই কাজের টাকার বিল চাইতে গিয়েছিলেন বিমল সাহার কাছে। তখন পিন্টুর কাছে তিনি 2 লক্ষ টাকা ঘুষ চান। এরপর পিন্টু বিষয়টি দুর্নীতি দমন শাখার টোল ফ্রি নম্বরে জানান। সেই টাকা বিমলকে দিতে আসেন পিন্টু। জানা গিয়েছে, সেই সময় সেখানে আগে থেকে ফাঁদ পেতেছিলেন এসিবির লোকজনেরা। টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন বিমল সাহা। এই ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী পুরুলিয়া থেকে বলেন, খপ করে ধরেছি আর জেলে ঢুকিয়ে দিয়েছি। এছাড়াও মোটর ভেহিকেলের 2 জন ঘুষখোর ইন্সপেক্টরের কথা উল্লেখ করেন শুভেন্দু। তার কথায়, শুধু সাসপেন্ড করলেই মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, জেলে ঢুকিয়েছি, করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদের জিতিয়েছেন।
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় বড় আপডেট। সুপ্রিম কোর্টের রাজ্য জানালো 65% বকেয়া ডিএ দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাকি প্রক্রিয়ায় মধ্যে রয়েছে বকেয়া ডিএ খাতে এখনো পর্যন্ত 7,700 কোটি টাকা রিলিজ করেছে রাজ্য। এমনটাই রাজ্যের তরফে জানানো হলো সর্বোচ্চ আদালতে। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান 65% ডিএ দেওয়া হয়ে গিয়েছে, বাকি ডিএ প্রসেসে রয়েছে। আবেদনকারীদের একাংশের আপত্তি রয়েছে ডিএর হিসেব নিয়ে। মামলায় আজ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় ইন্দু মালহোত্রার বেঞ্চে গিয়ে তাদের বক্তব্য জানাতে। কোন দলের তরফে কারা যাবেন সেই নামের তালিকা আগামীকাল বুধবার সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে সব পক্ষকে। এই দিনের শুনানি ছিল ঘটনাবহুল। শুনানিতে আইনজীবী করুণা নন্দী প্রথমে জানান, গ্রুপ এ সহ কিছু অংশকে ডিএ টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেটা পিএফ অ্যাকাউন্টে 24 মাসের জন্য লগ ইন করে দেওয়া হয়েছে। বিচারপতি পি কে মিশ্র রাজ্যের কাছে জানতে চান এই লগ ইনের বিষয়টি তাদের রায় কোথায় উল্লেখ করা ছিল কিনা। তাতে রাজ্যের তরফে আবেদনকারীদের পৃথক আইএ ফাইল করার অনুরোধ জানানো হয় যাতে তারা জবাব দিতে পারেন। অন্যদিকে সওয়ালে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উল্লেখ করেন, ডিএর সামান্য অংশ দেওয়া হয়েছে, তাও সবাই তা পায়নি। বিচারপতি জানতে চান 7,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা তো ঠিক? উত্তরে রাজ্যের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন 7,700 কোটি টাকা ছাড়া হয়েছে। কর্মচারীদের কনফেডারেশন আইনজীবী রউফ রহিম বলেন এছাড়াও 40,000 কোটি টাকা বকেয়া। যদিও এর পরিপ্রেক্ষিতে বিচারপতিরা উল্লেখ করেন 7,700 কোটি টাকা যে রিলিজ করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। বিচারপতি সঞ্জয় করল তার পর্যবেক্ষণে বলেন কিছুজন পেয়েছে, কিছুজন পায়নি, এতে কি যায় আসে। অন্যদিকে কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী তার সওয়ালে দাবি করেছেন দেওয়া হয়েছে, আমাদের অ্যাকাউন্টে কিছুই ঢোকেনি। প্রভিডেন্ট ফান্ড 24 মাসের পিরিয়ড। বিচারপতি সঞ্জয় করল বলেন আমরা করতে পারি যেটা, তা হলো আমরা বলতে পারি যারা পাননি তাদের নামের তালিকা কমিটির কাছে দিন। বকেয়া ডিএ দেওয়া এখন চলমান প্রক্রিয়া, সেখানে সমস্যা জানানো হোক। ডিএ মামলার পরবর্তী শুনানি আগামীকাল বুধবার দুপুর 2টায়। পাড়ায় দেহ ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায়। বেআইনি কারবারের প্রতিবাদ করা এক নাবালিকার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় একাধিক সদস্য আহত হয়েছেন বলে দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাপাডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি তৃণমূল আমলে তৃণমূল নেতাদের মদতে চাপাডাঙ্গায় ওই এলাকায় রমরমিয়ে দেহ ব্যবসা চলত। বাংলায় পালাবদলের পর বন্ধ হয়ে যায় ব্যবসা, আর পুনরায় আবার ওই এলাকায় শুরু হয় দেহ ব্যবসা। এতদিন তৃণমূল আমলে প্রতিবাদ করতে পারেনি প্রতিবেশীরা, পাড়ার মধ্যে এই ধরনের কার্যকলাপ চলায় বিষয়টি নিয়ে এলাকার এক নাবালিকার বিডিও সহ একাধিক সরকারি দপ্তরে অভিযোগ জানান। পরিবারের অভিযোগ, প্রশাসনের কাছে অভিযোগ জানানোর বিষয়টি জানতে পেরে ক্রুদ্ধ হয়ে ওঠেন দেহ ব্যবসার সাথে যুক্ত বলে অভিযোগ ওঠা কয়েকজন স্থানীয় ব্যক্তি। এরপরই দুপুরে ওই নাবালিকার মা চাপা লোহার এবং তার পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ আচমকাই পরিবারের উপর চড়াও হয়ে তাদের মারধর করা হয়। ঘটনায় পরিবারের একাধিক সদস্য আহত হন। পরে তাদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসার পর নাবালিকা ও তার পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দেহ ব্যবসার সাথে যুক্ত থাকার অভিযোগ ওঠা বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তীর অভিযোগ, চাপাডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় ওই কারবার চালানোর বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছিল, তারপরও তা বন্ধ হয়নি বলে দাবি তার। প্রতিবাদ করায় যারা সরব হয়েছিলেন তাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আইপ্যাক অফিসে তল্লাশি চলাকালীন কাজে বাধা দেওয়ার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই চাইছে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। তারা বলছে রাজ্য পুলিশ নয় বরং এই মামলায় সিবিআই তদন্ত করা উচিত। গত 8ই জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দেয় ইডির গোয়েন্দারা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওই তল্লাশি চলাকালীন আইপ্যাকের অফিসে পৌঁছে যান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। উল্টো থেকে ইডির বিরুদ্ধে আদালতেও মামলা দায়ের করেছিল তৃণমূল। মমতার অভিযোগ ছিল জোরপূর্বক দলের গোপন নথি হাতানোর চেষ্টা করেছে কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় আগামী দিনে তদন্ত কোন দিকে এগোবে তা নিয়ে জোরালো সওয়াল জবাব দেন তৃণমূল, ইডি এবং সিবিআই আইনজীবীদের। গত জানুয়ারির ওই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি, জানিয়ে মঙ্গলবার শুনানিতে মমতার আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন রাজ্যের সরকার তো বদলে গিয়েছে, বর্তমান সরকার চাইলে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কে তদন্ত করবে। পুলিশ দিয়ে তদন্ত নিয়েও আর কোনো আপত্তি থাকার কথা নয়, ফলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই। বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি এন.ভি. অঞ্জরিয়ার বেঞ্চ এই প্রস্তাবে সায় দিয়ে ইডির কাছে জানতে চায় তদন্ত কে করবে সেটা রাজ্য ঠিক করলে তাদের আপত্তি আছে কিনা। আদালতের এই প্রস্তাবে রাজি হননি ইডির আইনজীবী এস.বি. রাজু। এরপর শুনানিতে ইডির মামলা দায়ের করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মমতার আইনজীবী মেনকা গুরুস্বামী। তিনি বলেন সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া আইনসম্মত নয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে। সরকার পরিবর্তনের পর 4 মাস কেটে গিয়েছে, প্রয়োজন হলে বর্তমান সরকার নিজেই এফআইআর দায়ের করতে পারত। এরপরে ইডি জানিয়ে দিয়েছে স্থানীয় পুলিশের উপর তাদের আস্থা নেই, তাই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে সব পক্ষের বক্তব্য শোনার পরই এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হবে। আগামী 2রা সেপ্টেম্বর বাংলার পরবর্তী শুনানি। স্টেট পেরিয়ে গেছে তবু হয়নি এলপিজির ই কেওয়াইসি, জানুন এরপর আপনার গ্যাস সংযোগ ও ভর্তুকির কি হবে।
ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের মতো সমস্ত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির ঘরোয়া এলপিজি গ্রাহকদের আধারভিত্তিক বায়োমেট্রিক ইকেওয়াইসি সম্পন্ন করার যে সময়সীমা 16 আগস্ট নির্ধারিত হয়েছিল তা শেষ হয়েছে। এই তারিখ পার হওয়ার পর থেকে কোটি কোটি গ্রাহকের মনে প্রশ্ন জেগেছে, আধার ইকেওয়াইসি না করায় কি এলপিজি সংযোগ বাতিল হয়ে যাবে, নাকি অতিরিক্ত দামে সিলিন্ডার কিনতে হবে? নিচে ইকেওয়াইসি না করার ফলে কি কি প্রভাব পড়তে পারে এবং কিভাবে এখনো এটি সমাধান করবেন তার বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হলো। 1. এলপিজি কানেকশন কি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে? না, গ্যাস সংযোগ স্থায়ীভাবে বাতিল হবে না। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং ভারত পেট্রোলিয়াম ও সহ অন্যান্য সংস্থা স্পষ্ট জানিয়েছে যে ইকেওয়াইসি প্রক্রিয়ার সময় মতো শেষ না করার অর্থ এই নয় যে সংযোগ চিরতরে কেটে দেওয়া হবে। এটি মূলত সাময়িক স্থগিত। বায়োমেট্রিক যাচাইকরণ সফলভাবে সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্টটি পুনরায় পূর্ণ কার্যক্রম হয়ে উঠবে। 2. আপনার পকেটে কি প্রভাব পড়বে? ভর্তুকি মুক্ত বা নির্ধারিত ঘরোয়া দর বন্ধ। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন না করা গ্রাহকদের ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত ভর্তুকিকরণ বা নির্দিষ্ট ঘরোয়া মূল্যে সিলিন্ডার রিফিল বুকিং আটকে দেওয়া হতে পারে। পকেটে বাড়তি চাপ। নির্ধারিত ঘরোয়া দামে রিফিল না পেলে বা সরকারি ভর্তুকি যেমন উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য 300 টাকা এবং সাধারণ ঘরোয়া গ্রাহকদের জন্য প্রযোজ্য সরকারি সুবিধা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে গ্রাহকদের রিফিলিং এর জন্য বেশি টাকা গুনতে হবে। 3. এখন কি ইকেওয়াইসি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই করা সম্ভব। নির্দিষ্ট তারিখটি পার হলেও আপনি এখনো আপনার বায়োমেট্রিক ইকেওয়াইসি সম্পন্ন করতে পারেন। বায়োমেট্রিক ইকেওয়াইসি সম্পন্ন করার জন্য কোনো অতিরিক্ত ফি লাগে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। 4. কিভাবে করবেন বাকি থাকা ইকেওয়াইসি? আপনি 3টি উপায়ে বাড়ি বসে বা সরাসরি এজেন্সিতে গিয়ে এই কাজ শেষ করতে পারেন। 1. মোবাইল অ্যাপের মাধ্যমে ইন্ডিয়ান অয়েল ওয়ান মোবাইল অ্যাপ ব্যবহার করে বায়োমেট্রিক ফেস স্ক্যান করে ইকেওয়াইসি সম্পন্ন করা যায়। ভারত গ্যাস, হ্যালো বিপিসিএল অ্যাপের মাধ্যমে ডিজিটাল ইকেওয়াইসি করা হয়। এইচপি গ্যাস, এইচপি পে অ্যাপের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। 2. ডেলিভারি ম্যানের মাধ্যমে সিলিন্ডারি ডেলিভারির সময় আসা ডেলিভারি কর্মীর কাছে থাকা বায়োমেট্রিক বা পিওএস মেশিনের মাধ্যমে আধার আঙুলের ছাপ দিয়ে ইকেওয়াইসি করে নিতে পারেন। 3. গ্যাস ডিস্ট্রিবিউটর শোরুমে গিয়ে নিকটস্থ এলপিজি ডিস্ট্রিবিউটর বা গ্যাস এজেন্সির অফিসে গিয়ে আপনার আধার কার্ডের আসল কপি ও জেরক্স জমা দিয়ে আঙুলের ছাপ ও ফেস স্ক্যান মারফত তাৎক্ষণিক বায়োমেট্রিক আপডেট করিয়ে নিতে পারেন। কেন এই ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে? সরকারের প্রাথমিক উদ্দেশ্য হলো ভুয়ো বা বেআইনি সংযোগ চিহ্নিত করে সেগুলি দূর করা, পাশাপাশি সরকারি ভর্তুকির অর্থ যেন সরাসরি প্রকৃত সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয় তা নিশ্চিত করা এই প্রক্রিয়ার আসল লক্ষ্য। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে একটি বাংলো বাড়িকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। স্থানীয় এক তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে ওই বাংলো বাড়িতে দীর্ঘদিন ধরে নানা অবৈধ কার্যকলাপ চালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ এবং ক্ষোভের মুখে অবশেষে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনো পলাতক থাকায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। বীরভূমের ইলাম বাজারে 4 বিঘা জমি রয়েছে পদ্মশ্রী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী পূর্ণদাস বাউলের। অভিযোগ, সেই জমি দখল হয়ে গিয়েছে। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মদতে এই জমি দখল হয়েছে বলে অভিযোগ। তৃণমূল সরকারের আমলে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। রাজ্যের পালা বদলে বিজেপি সরকার ক্ষমতায় আসলে ওই জমি ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শিল্পী পূর্ণদাস বাউল এবং তার ছেলে দিব্যেন্দু দাস বাউল। আজ মঙ্গলবার বীরভূমের জেলা শাসকের সঙ্গে দেখা করেন তারা। শিল্পীদের তরফে জানা গিয়েছে, ইলাম বাজারের কামারপাড়া এলাকায় তাদের প্রায় 4 বিঘা জমি রয়েছে, কিন্তু 2006 সাল থেকে ধাপে ধাপে ওই জমি দখল হতে শুরু করে। তৃণমূল আমলে সেই জমি দখল করে কংক্রিটের দোকান, ঘর এবং আবাসন তৈরি হয়েছে বলে অভিযোগ। তৃণমূল সরকারের আমলে সেই জমি পুনরুদ্ধারের জন্য বহুবার শিল্পীদের তরফে বীরভূম জেলা প্রশাসনের তরফে আবেদন করা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া তো কোন ছাড়, শিল্পীদের অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার বলার জন্য আধিকারিকরা পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে সে সময় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে শিল্পী পূর্ণদাস বাউলরা দেখাও করেছিলেন, কিন্তু অভিযোগ কোনোভাবে গুরুত্ব দেওয়া হয়নি। উল্টে শিল্পীরা তো সেখানে যান না এমনই বলা হয়েছিল বলে অভিযোগ। ফলে বারে বারে বীরভূম থেকে কলকাতা ফিরে আসতে হয়েছে শিল্পীদের। এদিকে দখল হওয়া জমিতে নির্মাণ কাজ চলতে থাকে। অভিযোগ, প্রায় 4 বিঘা জমি দীর্ঘদিন ধরে শুকুল টুডু নামে এক ব্যক্তি দখল করে রেখেছেন। বারবার চেষ্টা করেও সেই জমি উদ্ধার করা সম্ভব হয়নি। দিব্যেন্দু দাসের অভিযোগ, তৃণমূল আমলে অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিং এর কথা ছাড়া বীরভূমে একটা পাতাও নড়তো না। তাদের মততেই জমি দখল হয়েছে। জমি দখলের ঘটনায় রাজনৈতিক প্রভাব রয়েছে। 1977 সালে ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার ধারে 4 বিঘা জমি কিনেছিলেন পূর্ণদাস বাউল। শুকুল টুডুর কাছে জমির কোনো আসল কাগজপত্র আছে কিনা তাও দেখতে যাওয়া হয়েছিল শিল্পীর তরফে, কিন্তু ওই ব্যক্তি সামনেই আসেননি। 2021 সালেও শিল্পীরা
ইলাম বাজারে গিয়েছিলেন জমি উদ্ধারের জন্য, কিন্তু শূন্য হাতেই ফিরে আসতে হয়েছিল। দীপেন্দু দাসের অভিযোগ, তৃণমূল আমলে অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিংহের কথা ছাড়া বীরভূমে একটা পাতাও নড়তো না। তাদের মদতেই জমি দখল হয়েছে। জমি দখলের ঘটনায় রাজনৈতিক প্রভাব রয়েছে। বীরভূমের জেলা শাসক থেকে শুরু করে বোলপুরের মহকুমা শাসক, ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর এবং ইলামবাজার থানায় এ নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন বর্ষীয়ান এই শিল্পী। এদিন বীরভূমের জেলা শাসকের দপ্তরে 91 বছরের শিল্পী পূর্ণদাস বাউল হুইল চেয়ারে বসে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন ছেলে দিব্যেন্দু দাস বাউল। জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। পূর্ণদাস বাউল জানান, জমিটি দখলমুক্ত হলে সেখানে বাউল সংস্কৃতি ও বাউলদের শিক্ষার প্রসারে কাজ করা হবে। দিব্যেন্দু দাস বাউল জানিয়েছেন, জমি ফিরে পেলে শিল্পীর জীবনকালে অর্জিত পুরস্কার সম্মান রাখার গ্যালারি তৈরি হবে। মানুষ শিল্পীকে জানতে সেখানে আসতে পারবেন। আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি সংক্রান্ত মামলায় তদন্তকারী সংস্থা বেছে নেওয়ার প্রশ্নে ফের জটিলতা তৈরি হলো। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে মামলায় সুপ্রিম কোর্ট যে প্রস্তাব দিয়েছিল তাতে সম্মতি জানালো না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি এন.ভি. আঞ্জেরিয়ার বেঞ্চ জানতে চেয়েছিল তদন্তকারী সংস্থা বেছে নেওয়া বিষয়টি রাজ্য সরকারের হাতেই ছেড়ে দেওয়া যায় কিনা, কিন্তু ইডির তরফে সেই প্রস্তাবে আপত্তি জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত গত 8ই জানুয়ারি। বেআইনি কয়লা পাচার মামলার তদন্তের অংশ হিসেবে কলকাতার দুটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সল্টলেকের সেক্টর 5 এ তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তরে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা। পাশাপাশি লাউলডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি চালানো হয়। অভিযোগ, তল্লাশি চলাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে পৌঁছন। ইডির দাবি, তিনি একাধিক নথি সেখান থেকে নিয়ে যান। যদিও ইডি পরবর্তীতে জানিয়েছিল এই তল্লাশি অভিযানে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেনি। এই ঘটনাকে কেন্দ্র করে ইডি এবং তৃণমূল পৃথকভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। ইডির অভিযোগ ছিল, সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে মুখ্যমন্ত্রী তল্লাশি চলাকালীন নথি নিয়ে গিয়েছেন। অন্যদিকে তৃণমূলের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। দলের দাবি, ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তাদের অভিযোগ, দলের গুরুত্বপূর্ণ নথি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত সংবেদনশীল তথ্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘটনার দিনই ইডি কলকাতা হাইকোর্টে মামলা করে। পরদিন অর্থাৎ 9ই জানুয়ারি সেই আবেদনের শুনানি আগামী 14ই জুলাই পর্যন্ত মুলতবি করে দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এরপর ইডির পক্ষ থেকে মামলার তদন্ত সিবিআই এর হাতে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। মঙ্গলবার এই মামলার শুনানিতেই তদন্তকারী সংস্থা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হয়েছে, ফলে বর্তমান সরকার চাইলে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এই ঘটনার তদন্ত রাজ্য পুলিশ করবে নাকি অন্য কোনো সংস্থা করবে। তার যুক্তি, এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই। গুরুস্বামীর বক্তব্য শোনার পর বিচারপতি প্রশান্ত মিশ্র বলেন, তাহলে বিষয়টি রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়া যেতে পারে। রাজ্যই ঠিক করবে তাদের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হবে নাকি সিবিআই কে। অর্থাৎ তদন্তকারী সংস্থা বেছে নেওয়ার সিদ্ধান্ত রাজ্যের উপরেই ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয় শীর্ষ আদালত। কিন্তু আদালতের এই প্রস্তাবে আপত্তি জানায় ইডি। ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু জানান, তিনি মামলার মূল আইনি বিষয় নিয়ে শুনানি চান। তার বক্তব্য, কোনো কর্মরত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে সেই ঘটনায় তদন্ত রাজ্য পুলিশ করবে নাকি সিবিআই করবে, এই প্রশ্নটি সুপ্রিম কোর্টের স্পষ্ট করা প্রয়োজন। মামলায় সিবিআই এর হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতাও বক্তব্য রাখেন। তার বক্তব্য, রাজনৈতিক কারণে এই মামলা সিবিআই এর হাতে তুলে দেওয়া হচ্ছে, এমন কোনো ধারণা যাতে তৈরি না হয় তার জন্য শীর্ষ আদালতেরই শুনানি করে তদন্তকারী সংস্থা সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া উচিত। এরপরেও নিজের বক্তব্যে অনড় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তার দাবি, সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে এফআইআর দায়েরের নির্দেশ চাওয়া আইনসঙ্গত নয়। এই বিষয়ে সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে বলেও তিনি জানান। তার আরো বক্তব্য, রাজ্য সরকার পরিবর্তনের পর ইতিমধ্যেই 4 মাস কেটে গিয়েছে। প্রয়োজন হলে বর্তমান সরকার নিজে এফআইআর দায়ের করতে পারত। অন্যদিকে ইডির তরফে স্থানীয় পুলিশের উপর আস্থার অভাবের কথা জানানো হয়েছে। তদন্তকারী সংস্থার বক্তব্য, স্থানীয় পুলিশের হাতে তদন্তের দায়িত্ব দেওয়া হলে তারা সন্তুষ্ট নয়, তাই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া প্রয়োজন। সব পক্ষের বক্তব্য শোনার পরেই তদন্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 2রা সেপ্টেম্বর।